আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপি মনে করে নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতি সেপ্টেম্বরের মাঝেই নেওয়া সম্ভব। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারি দপ্তরগুলোতে দলের নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থন করে না বিএনপি। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এই সাক্ষাতে উভয়ের মধ্যে নির্বাচন সহ আলোচনা হয় নানা ইস্যুতে। এই বৈঠকের আলোচনায় বিষয়বস্তু প্রকাশের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা আশা করেছিলাম হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে, কি বিষয়ে আলাপ হলো, কি বিষয়ে বৈঠক হলো। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবেন, স্বচ্ছতা বজায় রাখবেন। শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রায় সব দল একমত, তবে বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। যে সময় সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই, সব রাজনৈতিক দলই একমত, দ্বিমত হতে দেখিনি কাউকে। যদি তাই হয়, এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা এটা এক প্রকার অসম্ভব, কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগে। রাজধানীর পল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন, এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। 5 দিনের চীন সফর সফল হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সিপিসির সমঝোতা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে। শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এসব কথা বলেন। এ সময় সিপিসির নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান মির্জা ফখরুল। চীন ত্যাগ করার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটি সানজি প্রদেশের জিয়ান শহরতলিতে একটি আদর্শ কমিউনিটির মানুষদের সাথে কথা বলেন। তাদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবগত হন। পরে চায়না এয়ারওয়েজ যোগে দেশে ফেরেন প্রতিনিধি দল। আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করারও আলোচনা হয়েছে। 3-0 পৃথিবী গড়ার তত্ত্ব নিয়ে দেশে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য সবকিছু প্রস্তুত করলেও বিগত সরকার তার অনুমতি দেয়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা দিবসও পালন করতে দেয়নি সেই সরকার। 15তম সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে শুক্রবার ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে, নিশ্চিত করতে পারে জনগণের স্বাস্থ্যসেবা। রনি রায়হানের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। সামাজিক ব্যবসার সাথে সংশ্লিষ্ট বিশ্বের 38টি দেশ থেকে আসা অংশগ্রহণকারীদের নিয়ে সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে ইউনূস সেন্টার আয়োজন করে 15তম সামাজিক ব্যবসা দিবস। 2 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ সফল ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, অতীতে দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করতে চাইলেও তাকে তা করতে দেয়নি বিগত সরকার। এমনকি 3-0 পৃথিবী গড়ার যে ধারণা তা নিয়ে দেশে একটি বিশ্ববিদ্যালয় করার অনুমোদনও মেলেনি। Wondered when we will have our conference here. This was built for Social Business Day.
but you couldn't hold that social business day. Not because we are not ready, because government will not allow to make it happen. We are always dreaming about having our own university because education is so core in our thinking. Government will not allow us to set up a university. ডক্টর ইউনুস বলেন, সামাজিক ব্যবসার মধ্য দিয়ে যেমন সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে, তেমনি এর মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবাকে গ্রামীণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব। তাই ধ্বংস থেকে ফিরে মানবিকতার পৃথিবী গড়ার আহ্বান জানান ডক্টর ইউনুস। You should be moving forward. Instead, you see things getting backward. You thought you got rid of the wars in the world. And you're hoping that now space has come, human being to live in peace. India, Pakistan gets into war. We had the Ukraine going on. And then Iran, US, of course, Israel, Palestine. বিপর্যয় ও ধ্বংসের পথ নয়, উদ্যোক্তা হয়ে স্বপ্নের পথে হাঁটবার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মানুষ সামাজিক জীব, তাই সমাজের প্রতি সবার ব্যক্তি হিসেবে যে দায়বদ্ধতা, সেই ধারণা থেকেই সামাজিক ব্যবসার ধারণাটি প্রবর্তন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলছেন, পৃথিবী ধ্বংসের জন্য শুধু নয়, মানবিকতার জন্য উন্মুক্ত করে দিতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, জিরাবো, সাভার। এনবিআর আওতাধীন দপ্তর সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত, কর্মস্থল ত্যাগ কিংবা বিলম্বে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। শুক্রবার এনবিআর-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র থেকে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না, যা সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী শৃঙ্খলা পরিস্থিতি ও শাস্তিযোগ্য অপরাধ। তাই বোর্ডের আওতাধীন কর্মকর্তা কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। অন্যদিকে অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের কথা বলা হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দ্বিতীয় দফায় ফের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার SI শামসুজ্জোহা সরকার। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 22 জুন রাজধানীর উত্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত 159 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 40 জন, যাদের মধ্যে 22 জন পুরুষ ও 18 জন নারী। মোট আক্রান্ত হয়েছেন 9222 জন, যার মধ্যে 5420 জন পুরুষ এবং 3802 জন নারী। এদিকে সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর দেশে করোনার মৃত্যু বেড়ে দাঁড়ালো 20 জনে। এছাড়া 24 ঘন্টায় 10 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,52,073 জনে। নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় সিলেটে এক অনুষ্ঠানে এ কথা বলেন। জাতীয় সংসদের নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতার প্রমাণ জাতি যাচাই করতে পারবে ইনশাআল্লাহ। মবকে আমরা সাপোর্ট করি না, কিন্তু এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়ার আছে। আমরা মনে করি মানসিকভাবে তাদের মজবুত থাকা উচিত, কারণ জনগণ তাদের কাছে অনেক প্রত্যাশা করে। ইতিপূর্বেকার নির্বাচন কমিশন আর এবারকার নির্বাচন কমিশন এক জিনিস না।
পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে কেন্দ্রে দেরিতে আসা শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা জানায় বিষয়টি ইতিমধ্যে কর্তৃপক্ষের নজরে এসেছে। এ নিয়ে শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টও দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষায় অংশ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা বলেছেন, মেয়েটির দুঃসময়ে আমরাও সমব্যথী। চলতি বছরের HSC পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে যেতে দেরি হওয়ার কারণে পরীক্ষা দিতে পারেননি এক শিক্ষার্থী। পরীক্ষা না দিতে পেরে ওই শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। এই ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এদিকে জামালপুরের 17 শিক্ষার্থী HSC পরীক্ষায় অংশ নিতে না পারায় বেসরকারি প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের গাফিলতির বিষয়ে সত্যতা পেয়ে কলেজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। শুক্রবার বিকেলে রাজধানীর ধামরাইতে 400 বছরের ঐতিহ্যবাহী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে চট্টগ্রাম নগরীর নন্দনকানন ও প্রবর্তক মোড় থেকে পৃথকভাবে রথযাত্রা কর্মসূচি পালন করা হয়। হবিগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন মন্দিরের উদ্যোগে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব পালিত হয়। নারায়ণগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। ধামরাইয়ের রথযাত্রা উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং জনসাধারণের সহযোগিতা পাওয়া গেলে আরও উন্নত হবে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এই সরকারের মূল লক্ষ্য। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটা আরো ভালো পর্যায়ে নিতে পারবো বলে আমি আশা করি। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোরবানির ঈদের পর থেকে ফের ঊর্ধ্বমুখী চালের বাজার। গত 3 সপ্তাহে কেজিতে 6 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। ভরা মৌসুমেও দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা মিল মালিকদের কারসাজির কথা বলছেন। বর্ষার শুরুতে চড়া সবজির বাজার, মাছের দামেও নাভিশ্বাস ক্রেতাদের। তবে ডিম সহ সব ধরনের মাংসের দাম স্থিতিশীল রয়েছে। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েক সপ্তাহ ধরেই লাগামহীন চালের বাজার। বড় মৌসুমের ধান সংগ্রহ শেষে নতুন চাল বাজারে আসলে সাধারণত দাম কমে, কিন্তু এবার উল্টো বেড়েছে দাম। মানভেদে সরু চাল কেজি প্রতি 6 থেকে 7 টাকা, মাঝারি ধরনের চাল 3 থেকে 4 টাকা এবং মোটা চাল 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। চালের মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই। বিক্রেতাদের কাছে প্রশ্ন ছিল, তাহলে কেন বাড়ছে চালের দাম? কোম্পানিরা 1 কেজি চাইলে বাড়ে, ঠিক আছে, আরো 1 টাকা বাড়ে, এই জন্য কেজি থেকে 7-8 টাকা বাড়বে। এটি তো মনে করেন পুরা সিন্ডিকেট। আলুর দরে বলতেছে মোকামালারা দাম বাড়াই দিছে, প্রত্যেক চাইলে আবার 4-5 টাকা করে চাল দাম বাড়াই দিছে। বাজারে ধানের অভাব নাই, চাউলের অভাব নাই, শুধুমাত্র সিন্ডিকেটের কারণে চালের দামটা বাড়তেছে। ভরা মৌসুমের 2 সপ্তাহের মধ্যেই উত্তাপ ছড়াতে শুরু করেছে সবজির বাজার। বেশিরভাগ সবজির ক্ষেত্রেই কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। প্রোডাকশনটা কম আর কি, সরবরাহটা কমে গেছে, এই কারণে সবজির দামটা একটু বাড়ছে। প্রত্যেকটাতে আর কি 10 টাকা 15 টাকা এরকম করে বাড়ছে আর কি। গত সপ্তাহে কম ছিল, এই সপ্তাহে বেশি মনে হইতেছে। সবজির বাজারে খুবই দাম বেশি, অনেক বেড়ে গেছে হঠাৎ করে। মাছে ভাতে বাঙালির নিত্যদিনের খাদ্য তালিকায় থাকা মাছের দামও বেশ চড়া। 1 কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে 2500 টাকা। এছাড়া অন্যান্য মাছের ক্ষেত্রেও কেজিতে 150 থেকে 200 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য হচ্ছে যে অসহনীয় দাম, বিশেষ করে মাছের। আর ইলিশ তো হচ্ছে বলাই যায় না, হাতে দেওয়া যায় না, যেখানে 2400-2500 টাকা করে কেজি, যেটা আমাদের জন্য, যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য মনে হয় ইলিশ একটা হচ্ছে বিলাসিতা।
তবে কিছুটা স্বস্তি মিলছে ডিম ও মুরগির দামে। লাল ডিমের দাম 120 টাকা ও সাদা ডিম 110 টাকা ডজন। ব্রয়লার 160 টাকা আর সোনালী মুরগির দাম 300 টাকা কেজি। পাশাপাশি গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দিনাজপুরে বেড়েছে সব ধরনের চালের দাম। পাইকাররা বলছেন ধান বেশি মজুত করার কারণে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। দিনাজপুর শিল্প বণিক সমিতির সভাপতি জানিয়েছেন, মিল মালিকদের সাথে আলোচনা হয়েছে, এক সপ্তাহের মধ্যে চালের দাম স্বাভাবিক হয়ে আসবে। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় 3,71,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়ে থাকে। জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় এই ধান সরবরাহ করা হয়। তবে ঈদুল আজহার পর আকস্মিকভাবে দিনাজপুরে চালের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। কেজি প্রতি চালের দাম বেড়েছে 6 থেকে 8 টাকা। নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ চাল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন। আমাদের ব্যবসায়ী জীবন আজকে 30-35 বছর ধরে ব্যবসা করতেছি, এরকম কোনোদিনও দেখিনি যে ধান ওঠার পরে এত দাম। এই দাম বাড়ার কারণে আমাদের বেচা বিক্রি কমে গেছে। কৃষকরা বলছেন তারা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। সার, কীটনাশক সহ ধানের উৎপাদন ব্যয় বেড়ে গেছে জানিয়ে ধান বিক্রি করে তাদের খুব একটা লাভ হচ্ছে না বলেন তারা। ধান বিক্রি করিয়া পোষায় না, যে বীজের দাম আর সারের দাম গৃহস্থর পোষায় না, সেই হিসাবে ধানের দাম আরো দরকার আছে। দিনাজপুর চেম্বারের সভাপতি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে চালের দাম কিছুটা কমবে। এই ব্যাপারে মিল মালিকদের সাথে আলোচনা হয়েছে। বর্তমানে হাট বাজারে ধানের আমদানি কমে গেছে। মিলারদের চাহিদা মোতাবেক হাটে ধান আমদানি কম হচ্ছে, সেই কারণে চালের দাম কিছুটা বেড়েছে। আগামী সপ্তাহে আশা করছি যে চাউল কিছুটা দাম কমবে। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালের দাম কমানোর জন্য চালের বাজারে অভিযান শুরু করেছে। এনটিভি নিউজ ডেস্ক। চরমপন্থী সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগে 36 বাংলাদেশকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। মালয়েশিয়ার সংবাদ মালে মেলের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার 36 জনের মধ্যে 5 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি 31 জনের মধ্যে 15 জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকি 16 জনের বিরুদ্ধে আরও তদন্ত চলছে। তাদের এই চরমপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান, পুলিশ 24 এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহরে 3 ধাপে পরিকল্পিত নিরাপত্তা অভিযান শুরু করে অভিযুক্তদের গ্রেফতার করে। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। শুক্রবার বগুড়ার ধুনটে ঘনিষ্ঠ বন্ধু জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে গিয়ে এমন ঘটনা ঘটান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হিরো আলম শঙ্কামুক্ত বলে জানান। জাহিদ জানান, বৃহস্পতিবার রাতে হিরো আলম তার বাড়িতে বেড়াতে যান। ওই রাতে রিয়া মনিকে কেন্দ্র করে দুজনের আলাপ হয়। পরে শুক্রবার সকালে আলমকে ঘুম থেকে ডেকে তুলতে না পেরে তার বন্ধু উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। ধারণা করা হচ্ছে হতাশা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কোনো একটি দল মনে করছে তারা ক্ষমতায় এসে পড়েছে, তাই তারা সব জায়গায় দখলের পায়তারা করছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভায় তিনি বলেন, এমনভাবে চললে দেশে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে। বলেন, কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়ার মানসিকতা থেকে বের হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন কোনো নির্দিষ্ট দলের পক্ষে না থেকে যাতে শক্ত অবস্থানে থাকে, সেজন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় প্রার্থী দুর্বল বা সবল হোক, 300 আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ বলেও জানান তিনি। মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী শিশুসহ আরও 10 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে গত দুদিনে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে 35 জনকে পুশিং করা হলো। শুক্রবার ভোরে বড়লেখা সীমান্ত দিয়ে আরও 10 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। স্থানীয়দের খবরে তাদের আটক করে থানায় স্থানান্তর
হস্তান্তর করে বিজিবি সদস্যরা। পরিচয় শনাক্তের পর তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকমারা ও কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্ত দিয়ে নারী শিশুসহ 25 জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিএসএফ। প্রবাসের খবর। নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার সৌদি আরবে এখন আলো ছড়াচ্ছেন বাংলাদেশিরা। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, সৌদি আরবে বিনিয়োগের লাইসেন্সের নিশ্চয়তা দিতে জেদ্দার শরাফিয়া আল আবির হসপিটালের পাশে অ্যাডভান্স বিজনেস সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান মিডল ইস্ট ইমিগ্রেশনের 3য় শাখা। কোম্পানির প্রতিষ্ঠাতা হৃদয় সুলতান জানান, সৌদি সহ যে কোনো দেশে বিনিয়োগ করতে বাংলাদেশিদের ইনভেস্টমেন্ট ও কমার্শিয়াল লাইসেন্স দিচ্ছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে বিশ্বস্ততার সাথে প্রায় 500 লাইসেন্স নবায়ন করেছে প্রতিষ্ঠানটি। ভিজিট ভিসা ও আকামার নবায়ন ফিস, বিভিন্ন জরিমানার বিল পের কাজও করছে হৃদয় সুলতানের প্রতিষ্ঠানটি। গঠনতন্ত্র পরিবর্তন না হলেও বিসিবির নির্বাচন যথাসময়ে হবে বলে প্রত্যাশা যুব ও ক্রীড়া উপদেষ্টার। গঠনতন্ত্র সংশোধনের প্রসেসটা কি হবে এটা নিয়ে আমরা কাজ করছি, যে প্রসেসটা কি হবে এবং ডিসেন্ট্রালাইজেশনটা আসলে এমনভাবে করতে হবে যাতে করে কোনো স্টেক হোল্ডারের কোনো প্রকার ক্ষতি না হয়। নির্বাচন পেছানোর মতো কোনো দেখছি না আমরা। তারপর আমরা আইসিসির সাথে কথা বলবো যে তখনকার পরিস্থিতি, বা এখন তার অক্টোবরের কথা আমি বলতে পারবো না যে কী পরিস্থিতি হয়, তবে যথাসময়ে নির্বাচন করার যেতে পারে আর কি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।